জীবনে এই প্রথম পতিতা পল্লীতে আসলাম, তাও আবার একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। ভয়ে ভয়ে ভেতরে ঢুকলাম। দরজার সামনে যেতেই দেখলাম একজন মহিলা সোফার ওপরে পা তুলে পান চিবোচ্ছে। মহিলাটি আমাকে দেখে বলল, এই কে তুই, এদিকে আয়। আমি মহিলাটির কথায় পাশে গিয়ে দাঁড়াই। সে বলল, দাঁড়িয়ে কেন, বসে পড়। আমি বসে গেলাম। সে আবারও বলল, শোন বাছা, আজকে আর হইব না, আজকে নাকি পুলিশ আসবো, তুই বরং কালকে আসিস, এখন যা। আমি বললাম, আসলে আমার খুব দরকার। তিনি বললেন, বললাম না হবে না, এখন চলে যা না বাপ। আমি বললাম, না যাব না, আগে শুনুন, এখানে নিঝুম নামের একটি মেয়ে আছে, আমার তাকেই দরকার। তিনি বললেন, আরে মিয়া, বললাম না এখন হইব না, আজকে পুলিশ আসবে, তুই এখন এখান থেকে চলে যা। আমি বললাম, দেখুন, আপনারা একটি মেয়ের জন্য যা নেন তার থেকে 10 গুণ টাকা আমি দেব, তাও আমার মেয়েটিকে দরকার। আমার কথা শুনে মহিলাটি কি যেন চিন্তা করলো এবং একটু পরে হাসি দিয়ে ডাক দিল, মালকা বানু, ও মালকা বানু, একটু এদিকে আয় তো। ডাক শুনে একটা মেয়ে আসে, সুন্দর হট জামা পরে। বাছা, এক কাজ করো, আজকে রাতের জন্য এই মেয়েকে বিছানার সঙ্গী বানা, নিঝুম আমাকে বলে দিছে আজকে যেন আর কাস্টমার না নেই। তখনই মেয়েটি আমার হাতটি ধরে আমাকে বলল, সাহেব আসেন, মনের মতো করে আদর দিমু, একবার গেলে বারবার আসবেন আমার কাছে। আমি কিছু না বলে হাতটি ছেড়ে দিয়ে একটা রুমের সামনে চলে গেলাম। আমার এই অবস্থা দেখে মহিলাটিও আমার পেছন পেছন চলে আসে। মহিলাটি বলল, তোর সমস্যা কি, তোকে বলছি এই মেয়েকে নিয়ে নে, না হয় এখান থেকে চলে যা। আমি বললাম, শুনুন আমার কথা, নিঝুমকে বলুন আমি ওকে এক রাতের জন্য 40,000 দেব। মহিলাটি টাকার কথা শুনে চোখ বড় বড় করে ফেললো, বলল, আচ্ছা বাছা, তুই অপেক্ষা কর, আমি নিঝুমকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসতেছি। এ বলে মহিলাটি রুমের ভেতরে চলে যায়। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় ভেতর থেকে মহিলাটি আমার সামনে নিঝুমকে নিয়ে আসলো। নিঝুমকে দেখে আমি হা করে তাকিয়ে আছি। প্রায় 8 বছর পর নিঝুমের সাথে আমার দেখা। সৌন্দর্যের দিকে এখনো ঠিক আগের মতোই আছে, কিন্তু হালকা মোটা হয়েছে। মেয়েটি বলল, বাছা, এই নে নিঝুমকে, আমাকে 20,000 টাকা দিবি, আর এই নিঝুমকে 20,000 টাকা দিবি, তাইলেই হবে। আমি তখন পকেট থেকে টাকা বের করে 20,000 টাকার একটা বান্ডিল মহিলাটির হাতে দিলাম, আর আরেকটি 20,000 টাকার বান্ডিল নিঝুমের হাতে দিয়ে ওকে নিয়ে নিষিদ্ধ পল্লী থেকে বের হলাম। রাত প্রায় অনেক হয়েছে। নির্জন রাস্তায় আমরা দুজন হাঁটছি, কেউই কোনো কথা বলছি না। 8 বছর ধরে অনেক কথাই জমিয়ে রেখেছি নিঝুমকে বলবো বলে, কিন্তু কোনো দিনও বলা হয়নি। আজ 8 বছর পর যখন নিঝুম আমার সামনে, আমি তাকে কিছুই বলতে পারছি না। হাঁটতে হাঁটতে একটি বাসার সামনে নিঝুম দাঁড়িয়ে যায়। আমি তখন বললাম, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? নিঝুম বলল, কারণ এই ঘরে রাত কাটাবো আমরা। ঘরের ভেতরে ঢুকতেই দেখলাম একটি লোক চেয়ারে বসে আছে, দেখে মনে হচ্ছে হাঁটতে পারে না। লোকটির কাছে গিয়ে নিঝুম বলল, কি হলো, এখনো ঘুমাওনি? লোকটা কিছুই না বলে শুধু নিঝুমের দিকে তাকিয়ে আছে, আর একটু পর পর আমার দিকে তাকাচ্ছে। আমার আর বুঝতে দেরি হলো না যে ইনি নিঝুমের স্বামী। নিঝুম আবারও বলল, আসলে আজকে পতিতাপল্লীতে পুলিশ আসবে, তাই আর কাস্টমার নিতে দিচ্ছিল না, আর এই লোকটা বলেছে যে আজকে রাতের জন্য 20,000 টাকা দেবে, তাই তাকে বাসায় নিয়ে আসলাম। লোকটি কিছুই বলল না, শুধু মুচকি হাসি দিল। হয়তো এই মুচকি হাসির পেছনে গভীর দুঃখ লুকিয়ে আছে। তারপর নিঝুম আসুন বলে আমাকে ভেতরের রুমের দিকে নিয়ে গেল। রুমে গিয়ে খাটে বসতেই আমি বললাম, আচ্ছা আপনার নাম কি? নিঝুম বলল, দেখুন, রাত এখন প্রায় 2টো, সময় নষ্ট না করে তাড়াতাড়ি আপনার কাজ শুরু করুন, 6টার আগে কিন্তু আপনার এখান থেকে চলে যেতে হবে। এই বলে নিঝুম তার কাপড় খোলার জন্য রেডি হচ্ছে। এটা দেখে কেন জানি বুকে খুব ব্যথা অনুভব হচ্ছে। ঘোর কাটিয়ে বললাম, আমার যা ইচ্ছে তাই করব, আমি আজকে রাতের জন্য আপনাকে 20,000 টাকা দিয়ে কিনেছি। কথাগুলো বলতে অনেক কষ্ট হলো, কিন্তু তাও বললাম। নিঝুম বলল, আচ্ছা কি বলবেন বলুন, আপনার নাম কি? আমার নাম নিঝুম। আমি বললাম, আর সামনের রুমে যে ভদ্রলোক আছে উনি আপনার কি হন? নিঝুম বলল, উনি আমার স্বামী। আচ্ছা, এসব আজাইরা কথাগুলো না বলে আপনি আপনার কাজটি করলেই তো পারেন। কথাটি শুনেই আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমি নিঝুমের স্বামীকে নিয়ে ওনাকে ধরে রুমে ঢুকালাম। নিঝুম বলল, কি হলো, আপনি আবার ওনাকে ভেতরে ঢুকালেন কেন? আমি বললাম, আমি একটু আপনাদের দুজনের জীবনের গল্পগুলো জানতে চাই। নিঝুম বলল, দেখুন, আপনি যে কাজের জন্য এসেছেন সেই কাজ করে চলে যান প্লিজ। আমি কিছু না বলে ওর স্বামীর দিকে তাকালাম। উনি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। নিঝুম বলল, একটু সত্যি করে বলুন তো, আপনি কি কোনো পুলিশ নাকি সাংবাদিক?
সাংঘাতিক। তারপর নিঝুমের দিকে এক নজরে তাকিয়ে মনে মনে বললাম, নিঝুম 8 বছর কি এতই বেশি? নিঝুম, তুমি কি আমাকে চিনতে পারছো না? তখনই নিজের পরিচয় গোপন রেখে বললাম, আমি আসলে একজন লেখক। নিঝুম হাসলো, হয়তো এই হাসির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। তারপর আমার দিকে টাকাগুলো বাড়িয়ে দিল, বলল, এই নিন আপনার টাকা। আমি এই টাকাগুলো নিতে পারবো না। আমি বললাম, একজন গল্প কথক হিসেবে টাকাগুলো আপনার পাওয়ার অধিকার রয়েছে। নিঝুম আর কিছুই বলল না। নিঝুম বলল, আপনি একটু অপেক্ষা করুন, বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি ওর স্বামীর দিকে তাকিয়ে রইলাম। একটু পর নিঝুম একটি খাতা ও কলম নিয়ে রুমে আসে। তারপর আমাকে বলল, আপনি লেখক অথচ খাতা কলম কিছুই আনেননি, তাই আমি এগুলো আপনাকে দিলাম। আমি বললাম, আমি যদি এখন আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লেখা শুরু করি তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে, বরঞ্চ আমি মোবাইলে রেকর্ড করব। আপনি বলুন, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় লিখব। নিঝুম বলল, আচ্ছা, আপনার এই লেখাগুলো কি কোনো খবরের কাগজে আসবে? আমি বললাম, জি, এগুলো খবরের কাগজে আসবে। আমি বিভিন্ন রকমের খবরের কাগজে লেখালেখি করি। আমি আমার লেখালেখির মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করি। নিঝুম বলল, কিরকম সাহায্য করেন? নিঝুমের চোখে আমার জন্য স্পষ্ট বিশ্বাস দেখতে পেলাম। আমি বললাম, ধরুন আমি আপনাদের দুজনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লেখালেখির মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করলাম, তখন সবাই আপনাদের অবস্থান বুঝতে পারবে এবং সাহায্যের জন্য এগিয়ে আসবে। নিঝুম বলল, আচ্ছা, আপনার এই লেখালেখির মাধ্যমে কি আমরা দুজন এই জায়গা থেকে মুক্ত হতে পারি? আমার আর বুঝতে বাকি রইল না যে নিঝুম আর ওর স্বামীর সাথে এতদিন অনেক অন্যায় হয়েছে, কিন্তু কি অন্যায় হয়েছে সেটা আমার থেকে জানতে হবে। আমি বললাম, অবশ্যই আপনারা দুজন এখান থেকে মুক্ত হতে পারবেন। নিঝুম বলল, কিন্তু তার আগে আমার থেকে ঘটনা তো জানতে হবে, তাই না? তাহলে শুনুন। নিঝুম আর দেরি না করে সব ঘটনা বলা শুরু করলো। আমিও আমার মোবাইলে রেকর্ডিং করা শুরু করলাম। 8 বছর আগে বাবা মায়ের কথার বিরুদ্ধে গিয়ে আমি রোহানকে বিয়ে করেছিলাম। তখন আমি 10ম শ্রেণীতে পড়তাম। রোহানও আমার সাথে একই ক্লাসে পড়তো। আমার এক বন্ধুর সাহায্যে ফেক জন্ম নিবন্ধন বানিয়ে আমরা বিয়ে করেছি। বাবা মা যখন আমাদের সম্পর্কের কথা জানতে পারে তখন আমরা দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। পালিয়ে যাওয়ার সময় মনে হয়েছিল জীবন ধারণ করা অনেক সহজ, কিন্তু প্রতিনিয়ত আমাদের দুজনকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমি বললাম, সব ঘটনা যদি একটু খুলে বলতেন তাহলে ভালো হতো। নিঝুম আবারও বলল, ঘর থেকে পালিয়ে আসার পর আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে আমার বন্ধুর বাসায় কিছুদিন থাকবো, আর সেখান থেকে রোহান কাজের সন্ধান করবে। কাজের সন্ধান করতে করতে প্রায় 1 সপ্তাহ চলে গেল। 1 সপ্তাহ পর রোহান একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ পেল। এভাবে প্রায় 5-6 মাস খুব ভালোই কাটলো। আমাদের সংসারে টাকা না থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। এতটুকু বলে নিঝুম চুপ হয়ে গেল। আমি বললাম, কি হলো বলুন? সে আবারও বলল, 5-6 মাস পর একদিন রাতে রোহানের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে রোহান তার পায়ে বেশ ব্যথা পায়, কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিল। তখন থেকে শুরু হয় আমাদের জীবনের আরেকটি অধ্যায়। রোহান যে গার্মেন্টস কোম্পানিতে কাজ করত, আমিও সেখানে কাজ করার সিদ্ধান্ত নিলাম। সপ্তাহ 2 সপ্তাহ কাজ করার পর আমার আর বুঝতে বাকি রইল না যে গার্মেন্টস কোম্পানির মালিক খুবই খারাপ। গার্মেন্টসের মালিক শফিক সাহেব আমাকে তার অফিসে ডাকে। আমি উনার চেম্বারে গেলে উনি উঠে আমার পাশে আসে। উনি আমার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করছে। আমি মুখ বুঝে সহ্য করে আছি। আর না পেরে বললাম, স্যার, কি শুরু করলেন? এরকম আচরণ করলে কিন্তু আমি এখানে আর কাজ করব না। আপনি এমনটা করতে পারেন না। তখনই শফিক সাহেব বলল, বেশ কথা বলতে শিখে গেছো তাহলে। শোনো, রাত 8টার দিকে আমার সাথে দেখা করবে, আর হ্যাঁ, তুমি একা আসবে। কথাটি শুনে কেন জানি খুব ভয় হচ্ছিল। আমি আর কিছু না বলে বের হয়ে গেলাম। আমার বেশ ভয় লাগছে বলে সেদিন আমি রোহানকেও আমার সাথে নিয়ে গেলাম, কিন্তু কে জানতো ওই দিনের পর থেকে আমার পৃথিবী সম্পূর্ণ পাল্টে যাবে। এতটুকু বলে নিঝুম আবারও থেমে গেল। এবার নিঝুম ও রোহান ভাই দুজনে কান্না করতে লাগলো। নিঝুম নিজেকে ঠিক করে নিয়ে আবারও বলল, আমি তখন ঠিক রাত 8টার মধ্যে আমি রোহানকে নিয়ে গার্মেন্টসে গিয়ে হাজির হলাম। আমরা দরজার সামনে দাঁড়িয়ে আছি। মালিক বের হয়ে বলল, আমার সাথে আসো দুজনে। আমরা মালিকের পেছনে পেছনে যাচ্ছি।
সিঁড়ির কাছে আসতেই হঠাৎ কয়েকজন লোক আমাকে আর রোহানকে ধরে ফেলে। রোহানকে লোকগুলো খুব মারতেছে এবং দুজনকে টেনে একটি রুমে ঢুকিয়ে রাখে। নিজুম কান্নাকাটি করতে লাগলো। আমি বললাম, তারপর কি হলো? নিজুম চোখের পানি মুছে বলল, তারা একটি রুমের মধ্যে বন্দি করে রাখলো। রোহানকে প্রথমে অনেক মারলো, তারপর তাকে বেঁধে রাখলো। রোহানকে বেঁধে রাখার পর তারা একে একে সবাই আমাকে গণধর্ষণ করলো। সেদিন নিজেকে একটি ভোগের পণ্য মনে হয়েছিল। ইচ্ছে করছিল মরে যাই, কিন্তু মরারও সুযোগ হচ্ছিল না। তারপর তারা আমাদের দুজনকে সেখানে ফেলে রেখে চলে যায়। তারা চলে যাওয়ার পর আমি আত্মহত্যা করার চেষ্টা করলেও রোহানের কারণে করতে পারিনি। নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মেয়ে মনে হতে লাগলো। আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম ভোর হওয়ার আগেই এই জায়গা ছেড়ে চলে যাব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তারা সবাই আবারও আসলো এবং আমাকে পতিতালয়ে বিক্রি করে দিল। এখন আপনার মনে অনেক প্রশ্ন হতে পারে যে কেন আমি কোনো আইনি ব্যবস্থা নেইনি, কেনই বা আমি এই পেশা থেকে দূরে সরার চেষ্টা করিনি। যারা আমাকে ধর্ষণ করেছে তারা সবাই এই এলাকার অনেক নামি দামি ব্যক্তি। এই এলাকার পুলিশরাও তাদের সাথে আছে। তাই যতবারই আমি আইনি ব্যবস্থা নিতে চেয়েছি ততবারই আমাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আর এই ভদ্র সমাজ আমাকে পতিতা নামকরণ করে দেয়। তখন থেকেই রোজ ছেলেদেরকে আমার বিছানার সঙ্গী বানানো আমার নিত্যদিনের কাজ। জানেন, হয়তো আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মেয়ে, তাও কিন্তু আজও রোহানের জন্য আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। এতক্ষণে আমি খেয়াল করলাম আমি নিজেও কান্না করছি। নিঝুম বলল, আমি অনেকবার চেষ্টা করেছি এইসব ছেড়ে অনেক দূরে চলে যাব, রোহানের সঙ্গে অনেক ভালোভাবে বাঁচব, কিন্তু লাভ হয়নি। আমি বললাম, আপনি আর কখনো আপনার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেননি? সে বলল, না, করিনি। আমি জানি আমি যদি আজও আমার পরিবারের সাথে যোগাযোগ করি সবাই আমাকে মেনে নেবে, কিন্তু রোহানকে হয়তো কেউই এই অবস্থায় মেনে নেবে না। তাই আমি আমার পরিবারের কারো সাথে কোনো রকম যোগাযোগ করিনি। আমি বললাম, তাহলে এখন উঠি? নিঝুম আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, খুব জলদি আপনারা দুজন এই বিপদ থেকে মুক্তি পাবেন। নিঝুমের কথাগুলো শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। অনেক কিছুই বলার ছিল, কিন্তু কিছুই বলতে পারলাম না। আচ্ছা, আমি আসি, তোমাদের জীবনের সুখ ফিরিয়ে আনার চেষ্টা করব বলে আমি বের হয়ে গেলাম। আর কিছু চাপা কষ্ট লুকিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে মানুষের জীবনে কোন সময় কি ঘটে তা কেউ আগে থেকে জানে না। সে কি পারবে তাদের সুখ ফিরিয়ে দিতে? মেয়েটি আসলে লোকটির কি হয় কমেন্টে জানাবেন। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।